স্বাগত নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তোফাল আহমদ। প্রতি বছর বাজেট বরাদ্দে অন্যতম শীর্ষ খাত পরিবহন ও যোগাযোগ। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পায় সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগ। সেই তুলনায় বঞ্চিত রেল, নৌ ও আকাশপথ। বিশেষজ্ঞরা বলেন, নদীমাতৃক দেশে সড়ক নির্ভর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বেমানান। বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ও এর যৌক্তিক ব্যবহার নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন এলজিইডির মিডিয়া এক্সপার্ট খান মোহাম্মদ রবিউল আলম। এছাড়া পরবর্তীতে ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হবেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। জনাব রবিউল আলম, আপনাকে স্বাগত আপনার সঙ্গে অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমরা আর জুন মাস আজকে 1 তারিখ, 6 তারিখে বাজেট। বরাবরের মতো এবারও বাজেট নিয়ে প্রাক বাজেট আলোচনা হয়েছে, নানান ধরনের প্রতিবেদন গণমাধ্যমে এসছে। সেখান থেকে আমরা যে তথ্য পেয়েছি এবং গত বছর এবং বিগত বছরগুলোর বাজেট পর্যালোচনা করে আমরা যেটা দেখি যে পরিবহন খাত সবসময় গুরুত্ব পায়। অনুন্নয়ন এবং উন্নয়ন সব মিলিয়ে গতবার তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ ছিল পরিবহন খাতে, আর উন্নয়ন বরাদ্দের কথা বিবেচনা করলে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এই যে পরিবহন, আমাদের মতো উন্নয়নশীল দেশে যোগাযোগ এবং পরিবহন বেশি বরাদ্দ পাবে সেটি স্বাভাবিক, কিন্তু এই যে টাকা বরাদ্দ হচ্ছে, এই টাকাটা কিভাবে বরাদ্দ হচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আপনার কাছে জানতে চাই যে আমাদের বাজেট বরাদ্দ, সড়ক পরিবহন খাতে যে বাজেট বরাদ্দ হয় তার 55% পায় হচ্ছে সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগ। এটা আপনার কাছে কতটা যৌক্তিক মনে হয়? না, তাদের সড়ক ও মহাসড়ক বিভাগের যে নেটওয়ার্ক অলমোস্ট 21,000 কিলোমিটারের উপরে, এবং তাদের রাস্তার যে কোয়ালিটি, স্ট্যান্ডার্ড, জিওমেট্রিক ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, সেটা তো ভ্যারি করে অন্য অন্য এজেন্সিগুলো যারা পায়। যেমন আমার প্রতিষ্ঠান যেখানে আমি কাজ করি, আমি পুরোপুরি এলজিইডিকে রিপ্রেজেন্ট করছি না। আমি 10 বছর কাজ করার যে অভিজ্ঞতা আমার হয়েছে, কোড ডকুমেন্টগুলো নিয়ে কাজ করা, সেই অভিজ্ঞতাগুলোই আমি আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। আমার মনে হয় জনগণের সেটা জানারও অধিকার আছে। তো যেহেতু ওদের ধরনটা স্ট্রাকচারাল ডিজাইন, রোডের জিওমেট্রিক ডিজাইন, পেভমেন্ট সব কিছু মিলিয়ে তাদের কস্টটা একটু হাই হবে, এটাই স্বাভাবিক। এবং যেহেতু কোর রোড নেটওয়ার্কটাকে অনেক বেশি ফোকাস করা হয়, সুতরাং সড়ক ও মহাসড়ক বিভাগ যে রোডটা মেনটেন করে সেটাকে আমাদের অনেক মেজরলি একটা লাইফ লাইন আমাদের জন্য, ন্যাশনাল ইকোনমি অ্যান্ড আদার ইন্ডিকেটার্সে সেটা আমাদের একটা প্রধানতম লাইফ লাইন। তার অর্থই নয় যে নেটওয়ার্ক এলজিডি মেনটেন করে, কারণ এলজিডির জুরিসডিকশান, এলজিডিকে গভর্নমেন্ট যে জুরিসডিকশান দিয়েছে, সেই নেটওয়ার্কের পরিমাণ প্রায় 3,73,000 কিলোমিটার। এটা হচ্ছে মহাসড়কের বাইরে। মহাসড়কের বাইরে 4 ধরনের সড়ক আছে, আমি বলে দিই। একটা হচ্ছে গ্রামীণ সড়ক টাইপ এ, টাইপ বি, তারপর হচ্ছে ইউনিয়ন সড়ক, তারপর হচ্ছে আঞ্চলিক সড়ক, তারপর হচ্ছে মহাসড়ক। অল আর ইন্টিগ্রেটেড, মানে একটা অপরের সাথে। মহাসড়কের দায়িত্ব হচ্ছে সড়ক ও জনপথ বিভাগ, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে আঞ্চলিক সড়কও হয়তো কিছুটা পড়তে পারে। আমাদের দায়িত্ব হচ্ছে উপজেলা সড়ক, আমি একটা মিস করেছি, এর মধ্যে আছে উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক, গ্রাম সড়ক টাইপ এ, টাইপ বি। অর্থাৎ এই জুরিসডিকশানগুলো গভর্নমেন্ট কিন্তু খুব চমৎকারভাবে ভাগ করে দিয়েছে কে কোনটা দেখবে। এখন আমরা নেটওয়ার্কিং পয়েন্ট অফ ভিউ থেকে ইন্টিগ্রেটেড একটা নেটওয়ার্কিংয়ের কথা যেহেতু বলি, সুতরাং সড়ক ও জনপথ বিভাগ যেখানে গিয়ে শেষ হলো, এলজিডি সেখানে গিয়ে হুক করলো, মানে লিঙ্ক আপটা হলো। এভাবে আমাদের দেশের কান্ট্রি ওয়াইড সড়ক নেটওয়ার্কটা এস্টাবলিশড হয়েছে। তো সেটা একটা মেজর কনসিডারেশান। তাদের রাস্তাগুলোতে যে ব্রিজ থাকে, সেই ব্রিজের লেনগুলো অনেক বড়, এবং সেগুলো কনসিডারেশানগুলো অনেক বেশি, কারণ লোড বেয়ারিং ক্যাপাসিটি তাদের সড়ক অনেক বেশি। সড়ক ও জনপথের লোড বেয়ারিং ক্যাপাসিটি তুলনামূলকভাবে এলজিডির চেয়ে অনেক বেশি। ওদের গাড়ির অ্যাক্সেল লোড বলে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায়। ভার বহন যে গাড়িগুলো যায় 30 টন, 25 টন, 40 টন, 50 টন, এরকম সরকারের সার্কুলার আছে সুনির্দিষ্ট কতটুকু লোড বেয়ার করতে পারবে। সব কিছু মিলিয়ে স্ট্রাকচারাল কারণেই কস্টটা একটু বেশি হয়, এবং তার অর্থই নয় যে এলজিডির কস্ট কম হচ্ছে, কারণ বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী এই বিষয়টাকে অনেক কনসিডারেশনে নিয়েছেন, যে স্থানীয় পর্যায়ে ট্রাফিক ভলিউম বলে যেটাকে, লোকাল লেভেলেও গাড়ির চলাচলের গতি অনেক বেড়েছে। ফলে আমরাও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্পেসিফিকেশনে পরিবর্তন নিয়ে আসার অলরেডি প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা বুয়েটের সঙ্গে কাজ করছে আমাদের প্রতিষ্ঠান লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যে ইঞ্জিনিয়ারিং ডিজাইনগুলো রোডের আরেকটু কীভাবে স্ট্রেনথেন করা যায়, কারণ রোডের লাইফ হচ্ছে ভেরি ভাইটাল। আমরা যে কস্টটা ইনভেস্ট করি সেটা যদি ধরেন সাস্টেনেবল না হয়, তাহলে এটা তো পাবলিক মানি আলটিমেটলি। সুতরাং একটা সড়ক যখন তৈরি হয়, সড়ক তৈরি করে অমিত সম্ভাবনার আধার, প্রচুর পরিমাণে মুভমেন্ট বেড়ে যায়, গাড়ি বেড়ে যায়, ভেহিকেল বেড়ে যায়, সেই স্ট্রেসটা সে নিতে পারে কিনা।
মাননীয় মন্ত্রী মহোদয় এটাকে গুরুত্বের সাথে কনসিডার করছেন এবং রোডের স্থায়িত্বের ব্যাপারটাকে তিনি অনেক গুরুত্ব দিয়ে আমরা ডিজাইনে একটা পরিবর্তন আনার চেষ্টা করছি। ডিজাইনে পরিবর্তন আসলে অফকোর্স এটা হচ্ছে বাজেটের উপরে ইমপ্লিকেশন। এই যে উন্নয়নকে বলা হয় যে সড়ক উন্নয়নকে হাত ধরাধরি করে চলে, নৌপথ কি বা রেলপথ কি সেটা করে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই মডার্ন একটা অ্যাপ্রোচ, যেটাকে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সিস্টেম বলা হয়। মানে আমরা তো ভেরি ফরচুনেট যে বেঙ্গল অ্যালুভিয়ালটা তো আমাদের পানির একটা আধার, তাই না? পবিত্র ধর্মগ্রন্থেও আছে যে পানি হচ্ছে রহমতের একটা নিয়ামক। আমাদের এত পানি এবং পানি কেন্দ্রিক যে যোগাযোগ ব্যবস্থাটা, সেটা যদি আমরা স্ট্রেনথেন করতে পারতাম, দ্যাট উইল বি দ্য বেস্ট অপশান। কিন্তু নানা কারণে ইনক্রচমেন্ট, নদীগুলো দখল হয়ে যাওয়া, আপ স্ট্রিমের ফ্লোটা পড়ে যাওয়া, তারপরে নদীগুলো ড্রাই আউট হয়ে যাওয়া, এগুলোর কারণে আমাদের জলপ্রবাহের একটা জায়গাটা শ্রিঙ্ক হয়ে আসছে। যেমন BIWTA 5000 কিলোমিটার নদীপথ তারা মেনটেন করে, কিন্তু এর বাইরে আমি নিজেই একটা স্টাডি করেছি, আমার গ্রাম আমার শহর প্রজেক্টে আমার উপর একটা অ্যাসাইনমেন্ট ছিল যে এই যে 5000 কিলোমিটারের বাইরে যে ওয়াটার বডিগুলা, এই যে ক্রিক বা খাল বিল, ছোট ছোট নদী আপনার গ্রাম অঞ্চলে আছে, আমাদের গ্রাম অঞ্চলে আছে, এগুলো কিন্তু জুরিসডিকশনের বাইরে। কিন্তু এগুলোকেও যদি আপনি মিনিমাম রিজনেবল ওয়েতে যদি একটু নেভিগেবল করতে পারেন, তাহলে কিন্তু এটা হিউজ কন্ট্রিবিউট করতে পারে। এবং এটা বলা হয় যে নৌপথ হচ্ছে পৃথিবীতে গরিব মানুষ বান্ধব একটি পথ। কিন্তু আমাদের যেহেতু ইনভেস্টমেন্টটা একটু বেশি লাগে, ড্রেজিংয়ে অনেক বেশি পয়সা লাগে, নানা কারণে স্ট্র্যাটেজিক সেলটেশনটাও বেশি, এবং যেহেতু ওয়াটার ফ্লোটা ব্লকেজ হয়ে আছে, ফলে যে খুব দ্রুত এটা রিলিজ হয় তা তো হয় না। যেমন এই লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ফার্স্ট টাইম দুটো প্রজেক্ট আমরা করেছি, নেভিগেশনের কাজ করেছি তিতাসে, এবং 73-এর পরে আপনাদের জুরিসডিকশনের বাইরে গিয়ে জুরিসডিকশনে এটা আমরা পাইলট করেছিলাম, কারণ ওই অংশটুকু ঠিক BIWTA এর জুরিসডিকশনের মধ্যেও পড়ে না পুরোপুরি। ওটা একটা ছোট চ্যানেল হয়ে বের হয়ে আসছে তিতাস থেকে, পুরো তিতাস নদী না, তিতাসের একটা ছোট্ট ক্যানেল 15-16 কিলোমিটার হবে আর কি। তো আমরা ওটা পাইলট করে দেখলাম, এটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করেছিল, বাংলাদেশ গভর্নমেন্ট ফান্ড করেছিল, যে 73-এর পরে প্রথম ওয়াটার ফ্লো ব্যাক করলো ওখানে। এবং যখন পানি থাকে তখন 3টা জিনিস থাকে, ইউ ডোন্ট ফরগেট ইট। ফ্লোরাফোনো থাকে, বায়োডাইভার্সিটি থাকে, মাছ থাকে, পেশা বৈচিত্র্যতা মানুষের ফিরে এসছে। আমাদের তিতাসের ওই ক্যানেলের জেলেরা আমাদেরকে বলেছে যা আমাদের পূর্বপুরুষদের পেশা আমরা হারিয়ে ফেলেছিলাম। সুতরাং ওয়াটারওয়েকে সার্ভাইভ করানো সবচেয়ে আধুনিক অ্যাপ্রোচ আমার কাছে মনে হয়, যেটা বঙ্গবন্ধু যখন নেদারল্যান্ড সফর করেন তখন কিন্তু এগুলো দেখে খুব স্পিরিটেড হয়েছিলেন বঙ্গবন্ধু নিজেও। এবং নদীর ব্যাপারে কিন্তু যেটা ডেল্টা প্ল্যানে আসছে, নদীর ব্যাপারে, পানির ব্যাপারে আমরা কিন্তু কনসার্ন, এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সিস্টেমে যদি আপনি এই ওয়াটার বডিগুলোকে একটু রিভাইভ করতে পারেন, তাহলে আপনার লোডের ট্রাকের সড়কের উপর লোডটা কমিয়ে নিয়ে আসতে পারেন অনেক বেশি। হেভি লোডেড গাড়িগুলো আপনি ওয়াটারওয়েতে নিয়ে এসে একটা কানেক্টিভিটি, যেমন যে গাড়িগুলো সরাসরি চিটাগং থেকে ঢাকায় চলে আসছে হাইওয়ে, এটা যদি ওয়াটারওয়েতে আপনি ঢাকায় নিয়ে আসতে পারেন, তাহলে আমার রাস্তা বেঁচে যায় না, রাস্তার উপর তো লোডটা অনেক কমে যায়, এই লাটের সার্ভাইভেবিলিটি তো বেড়ে যায়। ট্রেনে যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট কনসেপ্ট ইজ ইন্টিগ্রেটেড। আমাদের জমির স্বল্পতাও তো আছে, রেল এবং নৌপথ তৈরি করতে গেলে যে পরিমাণ ভূমি অধিগ্রহণ করতে হয় এবং যে পরিমাণ খরচ হয়, সেই তুলনায় নদীপথে গেলে তো আমাদের খরচও কমবে, অনেক কমবে। এবং আমি বলি যে রেলের যে অ্যাসেট, এটা তো আমরা কমন সেন্স দিয়ে বুঝি, এটা বোঝার জন্য কোনো স্পেশালাইজড নলেজ লাগে না। যে রেলের যে অ্যাসেট, এটাকে যদি পুরোপুরি অ্যাক্টিভেট করা যায়, তাহলে রেলও হচ্ছে আমাদেরকে, রেলও তো ওয়ান অফ দ্য চিপেস্ট। গোটা ইউরোপে তো আমরা দেখি যে কী পরিমাণ রেল ফ্যাসিলিটিস, ইভেন আমাদের পাশের দেশেও কী পরিমাণ রেলের ব্যাপারে অ্যাটেনশন দেওয়া হয়। পৃথিবীর সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক তো ভারতে। এক্স্যাক্টলি। সুতরাং আমরা রেলটাকেও যদি একটু কনসিডার করতাম অ্যান্ড ক্যান লিঙ্ক উইথ দ্য রোড, লিঙ্ক উইথ দ্য রিভারওয়ে, তাহলে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট কনসেপ্টে দেখতাম যে আমাদের 3টা রুটই আমরা সার্ভাইভ করতে পারতাম, এবং এর লংজিভিটি অনেক বেড়ে যেত, এবং এটা কস্ট ইফেক্টিভ হতো মানুষের জন্য। এটা এতটুকু। কিন্তু আপনি তো দাতা সংস্থার অর্থায়নে বিভিন্ন প্রকল্পে কাজ করেন, দাতারা কেন বেশিরভাগ সময় আমরা দেখি সড়ক যোগাযোগে অর্থায়ন করতে বেশি আগ্রহী হয়? এটা পুরোপুরি সত্য না, কারণ ওয়ার্ল্ড ব্যাংক খুব কনসিডারেশন নিচ্ছে ওয়াটারওয়েটাকে। ওয়ার্ল্ড ব্যাংকের রিসেন্ট অ্যাটেনশন আছে, কিন্তু আমাদের নৌপথ দিনে দিনে কমছে। 6000 6500 কিলোমিটারের নৌপথ সেটা শুষ্ক মৌসুমে 4000-এর নিচে নেমে যায়। সেটা তো কমছে। আমি আপনাকে শুরুতেই বলছি আপস্ট্রিম, সেখানেও একটা উন্নয়নের বিষয় আছে, উন্নয়নের অভিঘাত তো নৌপথও পড়ছে, উন্নয়নের অভিঘাত পড়ছে। আমরা জানি অনেক নদী আমরা হারিয়ে ফেলেছি। নদী একটা অনেক বড় ইস্যু, অনেক বড় এজেন্ডা, যেটা নদী কমিশন অ্যাড্রেস করেছে। নদী কমিশনের চেয়ারম্যান মহোদয় খুব ক্লিয়ারলি এগুলো বলেছেন যে বিগত সময় আমরা কত নদী ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, মানে হারিয়ে গেছে, নদীর অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এবং নদীর পানি কি পরিমাণ দূষিত আমরা তুরাগ বুড়িগঙ্গার দিকে তাকালে দেখতে পাই। সুতরাং ওভারঅল ডেভেলপমেন্টের একটা বড় ধাক্কা
খুবই প্রাথমিকভাবে যেটার উপরে পড়েছে সেটা হচ্ছে আমাদের প্রাণ প্রকৃতি জীববৈচিত্র্য এবং নদ নদীগুলোর উপরে। সেইগুলোকে আমরা খুব প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারি নাই, এবং এই লসটা তো আসলে আমাদের সবারই। আমরা যদি এই ওয়াটার বডিগুলোকে কনজার্ভ করতে পারতাম, এর চেয়ে তো ভালো জিনিস আর হতে পারতো না। আমাদের ফিশ ইম্পোর্ট করতে হতো না, আমাদের বায়োডাইভার্সিটিতে আমাদের অনেক বেশি ইম্প্যাক্টফুল হতো আমাদের। সুতরাং নদীর দূষণ, নদী দখল, আপস্ট্রিমের ওয়াটার ফ্লো, এগুলো অনেক ভাইটাল ইস্যু। এখন আমাদের সড়ক যোগাযোগের একটা সুবিধা হচ্ছে ডোর টু ডোর সার্ভিস পাওয়া যায়। নৌপথে তো আর ডোর টু ডোর সার্ভিস পাওয়া যাবে না। এটাও কি আমাদের দেশে এই নৌপথকে মানে আরো বেশি ব্যবহার না করার একটা কারণ? সবাই মানে ডোর টু ডোর সার্ভিস চায় না, ঠিক ব্যাপারটা এরকম না। আমাদের তো নদী তো আর আমরা বাড়ির দোরগোড়ায় নিয়ে যেতে পারবো না, এটার একটা স্বাভাবিক প্রবাহ। সড়ক যোগাযোগে তো সেই সুবিধা আছে। হ্যাঁ, সড়ক যোগাযোগের সেই সুবিধা আছে। সড়ক যোগাযোগের কাজটা হবে যে ওই পয়েন্টটাকে টাচ করা। লাইক 5টা গ্রামের একটা মোহনা নদীপথ, সেখান থেকে আমরা হয়তো ওই যে আপনি বললাম ভিলেজ রোড 2 প্রকার, একটা হচ্ছে পেভড, একটা হচ্ছে আনপেভড, অর্থাৎ পাকা এবং কাঁচা। সেই সংযোগ দিয়েই তো আমরা গ্রামের ভিতরে পৌঁছতে পারি। ইন্টারেস্টিং হলো আমরা এত বড় সড়ক নেটওয়ার্ক ডেভেলপ করলাম যে এটা আমাদের মতো সোশিও ইকোনমিক স্ট্যাটাস যে সমস্ত কান্ট্রির, পৃথিবীর অন্য দেশের এত ক্লোজ নিবিড় ইন্টেন্সিভ রোড নেটওয়ার্ক পৃথিবীর অনেক দেশেই নাই। কিন্তু তাতে আমরা সুফলটা কি পাচ্ছি? সুফলটা আমরা যেটা পাচ্ছি যে এত বিনিয়োগ, সুফলটা আমাদের আছে তোফায়েল। যেটা হচ্ছে যে সুফল হচ্ছে যে আমাদের মোবিলিটি বেড়ে গেছে, আমরা খুব দ্রুত কানেক্ট করতে পারছি এবং আমরা পণ্য পরিবহন করতে পারছি। আমাদের একদম গ্রাসরুটস লেভেলের প্রোডাকশানগুলোকে আমরা ট্রান্সপোর্ট করতে পারছি। আমাদের লোকদের সংযোগ বেড়েছে। এটা একটা রিয়ালিটি। এটা অনেক মানে ইন টার্মস অফ ওয়ার্ল্ড ব্যাংক এটাকে বলে রুরাল অ্যাক্সেসিবিলিটি ইন্ডেক্স। রুরাল অ্যাক্সেসিবিলিটি ইন্ডেক্সে 2016-তে তারা স্টাডি করে দেখেছে যে আমাদের এখানে 84% রুরাল অ্যাক্সেসিবিলিটি আমরা ইন্ডেক্স করেছি। অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি 2 কিলোমিটারের মধ্যে পাকা রাস্তা পাবেন। এখন এটাকে বলা হয় অল ওয়েদার রোড, যে আপনি উঠতে পারবেন। এখন যে টাকা খরচ হয়েছে, মানে যে বরাদ্দের প্রায় 55% টাকা সড়ক যোগাযোগে খরচ হয়েছে, এটা যৌক্তিকভাবেই এটা বরাদ্দ হয়েছে এবং যা খরচ হয়েছে তা সঠিকভাবেই খরচ হয়েছে বলে আমার কাছে মনে হয় যে রাইট টু কমিউনিকেশন, অ্যাক্সেস টু কমিউনিকেশন ইজ এ ভেরি বেসিক ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস। মানুষকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখাটাও তো এক ধরনের ধরেন উন্নয়ন থেকে। এগুলোতে স্ট্র্যাটেজিক ডাইরেকশনগুলো যদি আপনি দেখেন, যেমন 7 5th ইয়ার প্ল্যান, 8 5th ইয়ার প্ল্যান, আপনি যদি এসডিজি দেখেন, আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পার্সপেক্টিভ প্ল্যান 2041 দেখেন, কি টার্গেট আমাদের হচ্ছে যে জিরো প্রভার্টি, আমাদের হচ্ছে $12,500 পার ক্যাপিটাল ইনকাম আসবে। তাহলে আপনি একটা কমিউনিটিকে, একটা জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন রেখে এইটা তো টার্গেটটা অ্যাচিভ করা অনেক কঠিন। প্রশ্ন হচ্ছে যে কত র্যাশনালাইজভাবে সেটা করা যায়। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিংস। এবং আরও ইন্টারেস্টিং বলি যে আমাদের ডাটা বলছে যে 87,230টি গ্রাম এখন বাংলাদেশের, তার ভিতরে অন অ্যান অ্যাভারেজ 12,000 গ্রাম ডিসকানেক্টেড আছে আমাদের, মানে সরাসরি সড়ক যোগাযোগের সাথে নেই, সংযুক্ত না। এবং সেগুলো ধরেন আপনাদের হিল এরিয়া, আমাদের সিএসটি, এই ইস্যুগুলোতে আমাদের আছে। সেগুলোতে অল্টারনেটিভ কমিউনিকেশন নেটওয়ার্ক এস্টাবলিশ করারও অপরচুনিটি আছে। যেমন ধরেন নদীপথ যেটা বলতে পারেন, বা পাহাড়ের ক্ষেত্রে হয়তো ভিন্ন অন্য কোনো অ্যাপ্রোচের কথা ভাবা যেতে পারে। কিন্তু আমাদের কানেক্টিভিটি লাগবে। কানেক্টিভিটি ছাড়া একটা দেশের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্রগ্রেসটাকে লিড করানো আসলে ডিফিকাল্ট। এখন কত কম খরচে কত টেকসই করা যায়, কত কম করে বেশি বেনিফিট নেওয়া যায়, ইটস এ ম্যাটার অফ স্ট্র্যাটেজিক ডিসকাশন। এখন আমরা মানে হাওড় অঞ্চলের জন্য আমরা সেখানে যেভাবে সড়ক নেটওয়ার্ক আমরা বিস্তৃত করেছি, সেটার জন্য এই অ্যাপ্রোচটা ঠিক আছে বলে মনে হয়? হাওড় অঞ্চলের জন্য সুইটেবল অ্যাপ্রোচ, যেমন আপনি দেখেন আমরা পেরেছি, সুইটেবল অ্যাপ্রোচে যেতে পেরেছি। আমরা তো ধরেন হাওড় অঞ্চলে যে চ্যালেঞ্জটা তৈরি হয়েছে, বিশেষ করে হাওড় প্লাস হচ্ছে যে আমাদের সুনামগঞ্জ, হবিগঞ্জ, এই বেলটা তো পুরো হাওড় অধ্যুষিত, আর এটা হচ্ছে আমাদের উপকূল। ডেল্টাতে যেমন আমাদের হটস্পট আইডেন্টিফাই করা হয়েছে। কেমন, যেটা আমি ছোটো করে একটু বলি আপনাকে। যেমন বারিন্দে হচ্ছে ল্যান্ডলক, ওখানে নদীর পরিমাণ কম, সংখ্যা কম, মানে ক্লোজ সলিড ল্যান্ড, ফলে ওখানে ইনফ্রাস্ট্রাকচার, রোড কমিউনিকেশনটা আপনার যত বেশি ফ্রুটফুল হবে, অনেক বেশি ফ্রুটফুল হতো যদি হাওড়ে আমরা নদীটাকে, হাওড়গুলোকে যদি আমরা রিভাইভ করতে পারতাম। কিন্তু সেটা অনেক সময় হয় নাই। কিন্তু অনেকগুলো ভালো চিন্তাও হয়েছে হাওড়কে নিয়ে। যেমন ধরেন হাওড়ের কৃষকেরা দীর্ঘদিন অফ সিজনে ওদের ক্রপসগুলো তোলার ক্ষেত্রে একটা জটিলতায় পড়েছে। যখন পানি ছিল না কিন্তু হাওড়ে প্রচুর ধান, কিভাবে তারা ওটা করবে? আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা ডুবো সড়ক করেছি, এটাকে সাবমার্জেবল রোড বলা হয়। এই রোড যখন বর্ষা আসে তখন পানির নিচে থাকে,
আপনি ইন্টারেস্টিং, আপনি যদি সুযোগ সাবমার্জেবল রোড এবং অল ওয়েদার রোড কি একই জিনিস? অল ওয়েদার সাবমার্জেবল রোড আর অল ওয়েদার রোড মানে একটা এমন একটা রাস্তা করলেন যে রাস্তাটা 24/7 আওয়ার চলতে পারে, সার্ভিসেবল থাকে। অল ওয়েদার মানে সব সময়ের জন্য উপযোগী। আর সাবমার্সিবল রোড হলো সেটাই যেটা একটা সার্টেন পিরিয়ডে সাবমার্স থাকবে, ডুবে থাকবে, যখন ওয়াটারটা হয়ে যাবে, আপনার সরে যাবে, তখন আবার ওটাকে রিভাইভ করবে। কিন্তু আমি এগেন আই এম গিভিং হিউজ এমফ্যাসিস অন দ্য এক্সিস্টিং আমাদের যে ন্যাচারাল রিসোর্স ওয়াটার বডি, সেই ওয়াটার বডিগুলোকে যদি আমরা সত্যি সত্যি চলাচলের উপযোগী করতে পারতাম, এর যে উন্নত বিকল্প আসলে খুব ভালো পাওয়া যেত না, এটা হওয়া উচিত ছিল। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা একটা বিরতিতে যাবো, আমি নিয়ে আমরা আরও আলোচনা করবো বিরতির পর। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলাপে। আমরা বাংলাদেশের বিস্তৃত সড়ক নেটওয়ার্ক নিয়ে আলোচনা করছিলাম। এই খাতে বরাদ্দও অনেক বেশি, সড়ক, মহাসড়ক মিলিয়ে এবং আঞ্চলিক সড়ক মিলিয়ে আমাদের নেটওয়ার্কটা কয়েক লাখ কিলোমিটার। কিন্তু আমাদের মতো মানে দেশে প্রাকৃতিক দুর্যোগ সবসময়ই হয়। কিছুদিন আগেও আমরা একটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এসেছি। এ ধরনের ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস হচ্ছে। তো এরকম এই যে প্লাবনভূমি, আমাদের এই প্লাবনভূমিতে এত দুর্যোগ, এই যে বিশাল যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক সাস্টেনেবল রাখা এবং এটা সবসময় মানুষের চলাচল উপযোগী রাখা, এটা তো একটা হিউজ চ্যালেঞ্জ। তো এই বিনিয়োগ মানে আমরা কি করে আমরা পারবো যে সড়ক যোগাযোগ নেটওয়ার্ককে ঠিক রেখে বিস্তৃত করা? আমরা তো বিস্তৃত করছি, সাথে আবার এটাকে ঠিকও রাখা, সেটা তো একটা বড় চ্যালেঞ্জ। অনেক ভালো একটা প্রশ্ন, নো ডাউট, খুবই কোয়ালিটি কোশ্চেন। কারণ আমরা যেটা ডেভেলপ করলাম সেই অ্যাসেটটাকে তো আমাদের ম্যানেজ করতে হবে। সেই অ্যাসেটটা যদি আমরা ম্যানেজ করতে না পারি, সেই জন্য তো খরচও বাড়ছে। হ্যাঁ, না তাহলে আমাদের তো বিনিয়োগটা ভেস্তে যাবে। লাইক একটা রাস্তা করতে 50 লক্ষ টাকা, 1 কিলোমিটার রাস্তা করতে 50 লক্ষ বা 1 কোটি টাকা খরচ করলাম, এটা মুহূর্তের যদি ওয়াশ আউট হয়ে যায়, তাহলে এই টাকাটা তো জনগণেরই, তাই না? ওয়াশ আউটের ঘটনা ঘটছে, কিন্তু 17-তে বিশাল একটা ওয়াশ আউট হয়েছে আপনার হাওড়া অঞ্চলে। এটা ডিজাস্টার ছিল একটা, যে মুহূর্তের ভিতরে অনেক রাস্তা একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে এখন কি রেসপন্স কি? কারণ আমাদের তো নতুন নতুন এমার্জিং অনেক চ্যালেঞ্জ আসছে, তার ভিতরে ডিজাস্টার ইজ ওয়ান অফ দ্য ভাইটাল চ্যালেঞ্জ। ভেরি ফর্চুনেট যে আমাদের ডেভেলপমেন্ট এজেন্সি পার্টনার যারা আমাদের গভর্নমেন্টের সঙ্গে কাজ করে, তারাও বিষয়টাকে প্রায়োরিটাইজ করছে। ভেরি রিসেন্টলি একটা বড় ধরনের কনসালটেশন ওয়ার্ল্ড ব্যাংকের আয়োজনও হয়ে গেল, এবং তারাও কনসার্ন এক্সপ্রেস করেছে যে আমরা কিভাবে ক্লাইমেট রেজিলিয়েন্ট সাস্টেনেবল একটা রুরাল নেটওয়ার্ক তৈরি করতে পারি। তাহলে দুটো অ্যাপ্রোচ, যেটা হচ্ছে এক্সিস্টিং নেটওয়ার্ক যেটা আমরা অলরেডি ডেভেলপ করলাম, তাকে কিভাবে আমরা মেনটেন করতে পারি যেন এটা একটু সাস্টেন করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নতুন যে রোডগুলো আমরা তৈরি করব, সেটাকে কিভাবে আমরা ক্লাইমেট রেজিলিয়েন্ট তৈরি হিসেবে করতে পারি। এক্ষেত্রে অনেকগুলো মেজর কনসিডারেশনের বিষয় আছে। নাম্বার 1 যেটা হচ্ছে যে ডাটা ইজ ভেরি ভাইটাল। মানে গত 15 বছরে ডিজাস্টারের নেচারটা যদি আমরা দেখি এবং তার অভিঘাতটা যদি সড়কের উপরে দেখি, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে খুব হেল্প করবে যে আসলে কোন অ্যাপ্রোচের দিকে আমরা গেলে জিনিসটাকে আমরা মিটিগেট করতে পারবো, তাই না? উইদাউট প্রপার ডায়াগনোসিস কোনো ডক্টর তো আমাকে ভালো ওষুধ দিতে পারবে না। তো সড়কের যে হেলথ প্রোফাইলটা ইন রিলেশন উইথ দ্য ক্লাইমেট, এটার অ্যাসেসমেন্টটা খুব জরুরি। এটার জন্যই আপনার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোর কোলাবোরেশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক ক্ষেত্রে হয়তো আমাদের সম্পদের দক্ষতার সীমাবদ্ধতা আছে, যেটা হয়তো ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি বা জাইকা এদের টেকনিক্যাল ক্যাপাসিটি হয়তো আছে এবং তাদের ম্যান্ডেটও আছে। সুতরাং এই কোলাবোরেশনটা খুব স্ট্রং হওয়া উচিত। সেকেন্ড হচ্ছে যে এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, কারণ প্রচুর আপনার ক্লাইমেট রেজিলিয়েন্ট রোড তৈরি করতে তো ইট ইজ নট এ হক সোয়ার্ড, মানে এটা হাসি তামাশার ব্যাপার না, এটার ভিতরে একটা হিউজ কেমিস্ট্রি আছে। অর্থাৎ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল নর্মাল রোডের জন্য আপনি যেটা ব্যবহার করেন, এটা ক্লাইমেট রেজিলিয়েন্ট রোডের জন্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কোয়ালিটি তো ভ্যারি করবে। সেটা আমরা করতে পারি কিনা এবং আমরা ইঞ্জিনিয়ারিং ডিজাইনটা সেভাবে প্রপারলি করতে পারছি কিনা। সেকেন্ড হচ্ছে এই ধরনের উপকরণগুলো অ্যাভেলেবেল করতে পারছি কিনা, এবং অফকোর্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কস্ট উইল বি হাই। যদি এই কেমিস্ট্রিগুলোকে আমরা কনসিডার করি, তাহলে ক্লাইমেট রেজিলিয়েন্ট একটা সড়ক নেটওয়ার্ক ডেভেলপ করার জন্য আমাদের খরচ কিন্তু বাড়বে। কিন্তু বেস্ট অপশান হচ্ছে যে সাস্টেনেবিলিটির দিকে যাওয়া এবং মোর রাদার দ্যান স্কুইজ, নট মোর এক্সপানশন। অর্থাৎ যে কোর রোড নেটওয়ার্কের কথা এখন বলা হচ্ছে, যে আমরা যদি যেমন যে সাইক্লোনটা হয়ে গেল, আমাদের যদি মেন লাইফ লাইনটা থাকতো, যেটা শামসুল হক স্যার বলেন যে ধমনী রেখা,
মানে মানুষের শরীরে কোর কিছু ধমনী থাকে না, এরকম যদি কোর কিছু স্পেসিফিক রোড আমাদের থাকতো তো আমরা খুব কুইকলি রিচ করতে পারতাম। কিন্তু আমরা যদি গ্রস ডেভেলপমেন্টে যাই তাহলে কোরটাকে আমরা ফোকাস করতে পারবো না। সুতরাং আমরা আমাদের প্রায়োরিটি অর্ডারটা ঠিক করতে হবে যে আমরা নেটওয়ার্কে আমরা কোর জায়গাগুলোটা কোন রোডটাকে আমি কতটুকু লেন্থে কোন পর্যন্ত আমি এক্সটেনশন করব, যাতে যে কোনো এনি সর্ট অফ ক্রাইসিস আমি অ্যাটলিস্ট মানুষের কাছে গিয়ে কুইকলি রিচ করতে পারি। এই প্রায়োরিটি নিয়ে গভর্নমেন্ট কিন্তু ভাবছে, এবং আপনি জানেন যে এনএপি ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান অ্যাপ্রুভ করছে গভর্নমেন্ট, সেটা হচ্ছে হাইলি ফোকাস অন দ্য ক্লাইমেট রেজিলিয়েন্স। এবং আমাদের প্রত্যেকটা ইভেন এসডিজিতেও জলবায়ু সহনশীল সেন্দাই ফ্রেমওয়ার্কে গভর্নমেন্টের সিগনেচার করা আছে। সুতরাং এটা কনসিডারেশন আছে সরকারের, যে সরকার কিভাবে জিনিসটাকে অ্যাড্রেস করবে। এর পাশাপাশি নৌপথ মানে এই যে আপনি ক্লাইমেট রেজিলেন্ট সড়ক নেটওয়ার্ক তৈরি করবেন, তো এটা তো শুধু সড়ক নেটওয়ার্ক তৈরি করলেই তো মানে সেটাকে জনবান্ধব বলা যাবে না। তো এর সাথে অন্য অন্য মোডগুলো বা ধরনগুলো ইন্টিগ্রেট করার কোনো চিন্তা অবশ্যই আছে। আমরা অনেকেই হয়তো জানি না, আমাদের ন্যাশনাল ওয়াটার কাউন্সিল আছে, যেটা চেয়ার করেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং ন্যাশনাল ওয়াটার কাউন্সিলের সঙ্গে অনেকগুলো মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্ট ও ডিরেক্টরেট সরাসরি সংশ্লিষ্ট। অ্যাটলিস্ট আমি একটা কাজ করেছিলাম পলিসি পেপারের জন্য, আমার গ্রাম আমার শহরে, সেখানে আমরা দেখেছিলাম প্রায় 8-10টা মিনিস্ট্রি এবং প্রায় 12 থেকে 14টা ডিরেক্টরেট এবং ডিপার্টমেন্ট সরাসরি সম্পর্কিত। আমার প্রশ্নটা হচ্ছে যে যেহেতু নদীগুলোকে রিভাইভ করা, মরে যাওয়া নদীগুলোকে পুনরুদ্ধার করা একটু এক্সপেন্সিভ, আমাদের পাইলটিং কনসিডার করতে পারি কি না। অ্যাটলিস্ট বড় বড় মেজর যে স্ট্রিমগুলো এখন ব্লক হয়ে আছে, এরকম 8টা 10টা 15টা প্রজেক্টকে আমরা যদি পাইলট করে এর বেনিফিটটা নিতে, গ্রস তারপরে এটাকে রেপ্লিকেট করতে পারি। যেমন ধরেন বরেন্দ্র অঞ্চলের পানি পদ্মা থেকে বারিন্দা আমার এলাকায় তানোরগুদাগাড়িতে নেওয়ার জন্য একটা বড় প্রজেক্টে কাজ করা হচ্ছে। সুতরাং আমরা যদি পাইলটিং করেও যদি দেখতে পারি, একটু ইনভেস্টমেন্টটা যদি একটু রিজনেবল ইনভেস্টমেন্টে যদি আমরা কিছু একটা করতে পারি, তাহলে সেটা বিষয়ে অনেক বেশি ফ্রুটফুল হবে। আমার মনে হয় সেই দিকে ওয়াটার কাউন্সিলের অনেক বড় একটা অ্যাটেনশন দেওয়ার সুযোগ আছে। আমাদের সাথে এই মুহূর্তে আলোচনায় যোগ দেবেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং পরিবহন বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান। ডক্টর হাদিউজ্জামান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে আমি শুনতে পাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে আমাদের বাজেট আর কয়েকদিন পরে বাজেট উত্থাপন হবে, এবং বিগত বাজেটগুলোতে আমরা দেখেছি যে সড়ক যোগাযোগে বরাদ্দ অনেক বেশি থাকে, এবং উন্নয়ন এবং অনুন্নয়ন মিলিয়ে যে বরাদ্দ থাকে পরিবহন এবং যোগাযোগে, তার 55%ই খরচ হয় সড়ক মহাসড়কে, এবং বাকি খরচগুলো যেগুলো হয় সেগুলো নৌপথ এবং রেলপথে। নৌপথ অন অ্যান এভারেজ 10,500 কোটি টাকা বরাদ্দ পেয়েছে গত বছর, রেল পেয়েছে তার চেয়ে কিছু কম, তার চেয়ে কিছু বেশি। তো সব মিলিয়ে যে অবস্থা, এটাকে আপনি আদর্শ ব্যবস্থা মনে করেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ, এবং আমার সাথে সহ আলোচক যিনি আছেন ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আপনি যে বিষয়টি বলছেন, আসলে বাংলাদেশ তো ছোট একটা দেশ এবং লোক সংখ্যা অনেক বেশি। তো আমাদের যতগুলো আসলে পরিবহন সেক্টর আছে, রেল, নৌপথ, সড়কপথ, সবগুলোই আসলে আমরা যদি ভারসাম্যহীন ভাবে যদি ওই ব্যবস্থাপনায় চলে যাই, তাহলে আপনি যে বলছেন সেই জায়গায় কিন্তু আমরা যে যাত্রার যে সুবিধা দেওয়ার কথা বলি, সেটা পুরোপুরি কিন্তু তৈরি করতে পারবো না। অবশ্যই আমাদের যেটা আমরা বারবারই বলি যে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থাপনা আসলে আমাদের একটা আদর্শ ব্যবস্থাপনা হতে পারে। তো সেই জায়গায় আপনি যেহেতু বাজেট নিয়ে বলছেন, আপনি দেখেন 74-75 বাজেটটা আমি কিছুটা এটা নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম কিছু পত্রিকায়। সেখানে আমি দেখলাম যে 74-75 বাজেটের কথা বলছি, এখানে দেখবেন সবচেয়ে বেশি কিন্তু সেই সময় সরকার আমরা দেখেছি যে রেলপথের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, এরপরে সড়ক পথ এবং এরপরে নৌপথ। তবে এই যে আমি বলছি যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, তাই বলে কিন্তু আসলে গুরুত্বটা যে খুব বেশি আসলে সড়ক পথে দেওয়া হয়েছে বিষয়টা এরকমও না, বা রেলপথে তাও না। কিন্তু আপনি মোটামুটি দেখবেন যে প্রায় আমি মনে করি যে 1/3 করে বিভিন্ন সেক্টরে কিন্তু আসলে বিনিয়োগটি হয়েছে। তার মানে আসলে দর্শনটা ছিল বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থাপনার দিকে। এরপরে আমি মনে করি আমরা কিছুটা আসলে পথ হারিয়ে ফেলেছি আমি বলবো। ধীরে ধীরে আমরা দেখেছি শুধু সড়ক পথে একসময় কিন্তু প্রায় 80% আমরা দেখেছি যে বরাদ্দ কিন্তু সড়ক পথে দেওয়া হয়েছে। তার মানে অন্যান্য সেক্টর গুলো অবহেলিত হয়েছে। তবে আমি বলবো যে বর্তমান সরকার ক্ষমতায় 2009 আসার পরে আপনি খেয়াল করেন 2011-র দিকে তারা কিন্তু রেল পথের জন্য আলাদা একটা মন্ত্রণালয় তৈরি করেছে এবং আলাদা মন্ত্রী দেওয়া হয়েছে, এবং ধারাবাহিকভাবে কিন্তু সেখানে বিনিয়োগ হয়েছে রেলপথে। তো
তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সরকার রেলপথে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, তবে এখানে অনেকগুলো অভিযোগ আছে। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা এই রেলপথের কথা বলছি, বিগত এক যুগে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা আমরা কিন্তু রেলপথে বিনিয়োগ করেছি। কিন্তু বিষয়টা হলো যে আসলে যে বিনিয়োগটা হলো সেই অনুযায়ী কি আমরা গতিটা বাড়াতে পারলাম কিনা, সেবাটা কি বাড়লো কিনা? সেই জায়গায় আমি যেভাবে দেখি, গতি না বাড়লেও আমরা দেখেছি যে রেলের লোকসান বেড়েছে এবং সেই লোকসান কমানোর জন্য আপনি জানেন অতি সম্প্রতি এনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে ভাড়াটা বাড়ানো হয়েছে। তো সেই জায়গায় এত বিনিয়োগ হলো, তো বিনিয়োগের সাথে পাল্লা দিয়ে যে গতি বাড়ার কথা, নিশ্চয়ই আমি অবশ্য আপনাদের আগের আলোচনাগুলো ফলো করতে পারিনি। নিশ্চয়ই আপনারা গতি নিয়ে কথা বলছেন, কেননা এত বিনিয়োগ হলো, সড়কপথে গতি বেড়েছে, নৌপথে কেন বাড়লো না বা রেলপথে কেন বাড়লো না? সেই জায়গায় আসলে আমি যেভাবে দেখি যে রেলে বিনিয়োগ হয়েছে, কিন্তু আসলে রেলের একটা জিনিস বুঝতে হবে যে রেল কিন্তু সড়ক পথের মতন কোনো অবকাঠামো না যেটা তৈরি করে ভুলে যাওয়া যায়। এটা আসলে দরদ দিয়ে পরিচালনা করতে হয়, রক্ষণাবেক্ষণ করতে হয়। সেই জায়গায় আমরা দেখি যে রেলের মধ্যে আসলে এখনো অনেকটাই আমরা দেখি যে অনিয়ম আছে, অব্যবস্থাপনা আছে, কেনাকাটায় আমরা দেখি কিছু দুর্নীতি হয়। ফলে অপারেশনাল সাইডে আসলে রেলের যে উন্নয়ন হওয়ার কথা সেটি কিন্তু হয়নি। অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। আমরা রেলপথ সম্প্রসারণ করেছি, আমরা নতুন, নতুন স্টেশন বানিয়েছি, নতুন, নতুন জেলার সাথে রেলপথ সংযুক্ত হয়েছে। ভালো কথা। কিন্তু এই উন্নয়নটা আমি যেভাবে দেখি রেলপথের অনেকটাই এককেন্দ্রিক হয়ে গেছে। আমাদের পুরাতন রেলপথগুলি কিন্তু আমরা আসলে নজর দেইনি। এখন আমরা যেটা দেখছি প্রায় 63% রেল লাইন যেগুলো পুরনো, বিশেষ করে পশ্চিমাঞ্চল রেলের, সেটা কিন্তু ঝুঁকিতে পড়ে গেছে। এবং আমাদের যে লোকোমোটিভ, যেটা আসলে আমার অপারেশনাল সাইডে সবচেয়ে বড় একটা কম্পোনেন্ট, সেই লোকোমোটিভে আমরা দেখছি প্রায় 70% মেয়াদ উত্তীর্ণ, বুড়ো হয়ে গেছে। তো আমরা এত বিনিয়োগ করলাম, কিন্তু বিনিয়োগটা আমি যেভাবে বললাম যে আসলে এককেন্দ্রিক হয়ে গেছে। আমরা শুধুমাত্র অবকাঠামো তৈরি করেছি, কিন্তু রেল তো আসলে ফ্লাইওভার না, কোনো সড়ক না। এটা এটা পরিচালনা করতে হলে দরদ লাগে, রক্ষণাবেক্ষণ করতে হয়। সেই জায়গায় আসলে ব্যাপক একটা আমি দেখি যে একটা মানে গ্যাপ কিন্তু তৈরি হয়ে গেছে। সেই জায়গায় আসলে কাজ না করতে পারলে যে বিনিয়োগটা হচ্ছে, এবং এবারও আপনি যেভাবে বললেন যে রেলপথের বিনিয়োগটা কিন্তু এবারও আমরা দেখছি সড়ক পথের পরেই আছে। তার মানে সরকার কিন্তু নজর দিয়েছে রেলপথের দিকে। কেন আমি বারবার বলছি, বাংলাদেশের মতো এত ছোট একটা দেশে এত লোক সংখ্যা, এখানে রেলপথের কোনো বিকল্প আমি দেখছি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন বা চায়না বলেন, তারা কিন্তু রেলে ব্যাপক আসলে মনোযোগী হয়েছে। এর ফলে তাদের রেলপথের প্রতি বছর যে যাত্রা আমরা দেখি, যে যাত্রীবাহী বা পণ্যবাহী, সেক্ষেত্রে রেলের কিন্তু একটা ফুটপ্রিন্ট, অনেক বড় একটা ফুটপ্রিন্ট। সেই জায়গায় আমরা এখনো পিছিয়ে পড়ছি, যেটা আমি বললাম আসলে এখানে কিছু অব্যবস্থাপনা আছে। সেই জায়গায় যদি জবাবদিহিতা এবং স্বচ্ছতা তৈরি না করা যায়, তাহলে কিন্তু রেলপথের আমাদের বিনিয়োগ হবে, কিন্তু আমরা তো অনেকটা উল্টো পথে হাঁটছি। আমি যেটা বললাম, গতিও বাড়ছে না, সেবা বাড়ছে না, লোকসানটা কিন্তু দেখা যাচ্ছে ঠিকই বেড়ে যাচ্ছে। তো সেই জায়গায় আসলে আমাদের কাজ করার দরকার আছে। জনাব হাদিউজ্জামান, আপনি রেলের কথা বললেন, পাশাপাশি আমাদের যদি একটু নৌপথের কথা বলেন, যে সড়ক পথের বিকল্প হিসেবে, মানে বিনিয়োগের বিকল্প হিসেবে রেল 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 ছাড়াও নৌপথ কতটা পটেনশিয়াল, এবং রেল এবং নৌ দুটোকে যদি আমরা আমরা কোনটাকে বাদ দিতে পারবো না, আমাদের সমন্বিত উন্নয়ন লাগবে, সেটা ঠিক আছে, কিন্তু বরাদ্দের ক্ষেত্রে আমরা কোনটাকে গুরুত্ব দিব বেশি? দেখেন, আপনাকে আমি সেটি বলছিলাম, 74-75 বাজেট থেকে আমরা যদি বাজেটগুলি আমরা যদি পর্যালোচনা করি, আমি যেটা বলছিলাম, আস্তে আস্তে আমরা দেখা যাচ্ছে সড়ক পথে আমাদের বিনিয়োগটা কিন্তু সবচেয়ে বেশি হয়ে গেছে। এখন আমরা আসলে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, আপনি চাইলেও কিন্তু এখন সড়ক পথের বিনিয়োগটা বা বরাদ্দটা খুব বেশি কমানোর সুযোগ নাই, কারণ আপনার নেটওয়ার্ক সম্প্রসারিত হয়ে গেছে। এখন আপনি এই নেটওয়ার্ক গুলোকে আসলে পরিপূর্ণতা দেওয়ার জন্য আপনি বলবেন যে আমার ফিডার রোড ডেভেলপমেন্ট করতে হবে, এবং আমরা এখন ভাবছি যে আমরা এক্সপ্রেসওয়ে নতুন নেটওয়ার্ক তৈরি করব। তার মানে কি আপনার ওই যে আমি যেটা বলছিলাম যে আসলে একেবারে আমার পর্যালোচনা হচ্ছে 80 দশকের পর থেকে ধারাবাহিকভাবে আমাদের সড়ক পথের বিনিয়োগের ফলে এমন একটা জায়গায় এসেছে, এখন চাইলেও যে আমি সড়ক পথের বরাদ্দটা কিছুটা কমিয়ে আমি নৌপথ বা রেলপথের সাথে কিছুটা আমি অ্যাডজাস্টমেন্ট করব, ওই জায়গাটাও আসলে আমাদের কিছুটা সীমাবদ্ধতা কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর আমি বলবো যে আসলে বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমরা জানি যে এখানে আমাদের নদীর যথেষ্ট পটেনশিয়াল আছে। এবং ইনফ্যাক্ট ঢাকা শহরেই তো আমাদের বুড়িগঙ্গা নদীর তীরে কেন তৈরি হয়েছিল, আসলে সেই জায়গায় যে নৌপথে বিশেষ করে পণ্য পরিবহনের খরচ আমার রেলপথ সড়কপথের থেকে অনেক কম। এবং রেলপথ কিন্তু আসলে যেভাবে আমরা তৈরি করছি, তার সাথে সাথে আমার মনে হয় যে নৌপথেও আমাদের আসলে মনোযোগ দেওয়ার যথেষ্ট সুযোগ আছে এবং দিতে হবে। তবে আমরা সবাই জানি যে আসলে আপনার নৌপথের, বিশেষ করে নৌপথের আমরা দেখি যে এনক্রোচমেন্ট সমস্যা আছে এখানে। নৌপথের যে নাব্যতা ধরে রাখার বিষয়, সেই জায়গায় আমরা ড্রেজিং করছি, ভালো কথা, কিন্তু আসলে ড্রেজিং করার সাথে সাথে নদীর দুই পাশে
যে ব্যবস্থাপনাগুলো, যে ভূমি ব্যবস্থাপনা, সেই জায়গাও আমাদের কাজ করতে হবে। নতুবা আমাদের নদী তো আসলে আমরা জানি যে বিভিন্নভাবে দূষণ এবং দখলে কিন্তু নদীগুলো অনেকটাই মারা যাওয়ার মতন অবস্থা, বা অনেক সময় আমরা বলি যে এটা জীবন্ত সত্তা, ফিরিয়ে দিতে হবে, কিন্তু এটা মুখে বললে তো হবে না। এটার জন্য আসলে আমাদের পলিসি লাগবে, পরিকল্পনা লাগবে। তো আমি যেভাবে দেখি যে আমাদের নৌপথ তো অনেক বড় নৌপথ আছে, কিন্তু আমরা ঢাকা কেন্দ্রিক নৌপথটা নিয়ে যদি আমরা একটা কাজ করতে পারি, সেখানে যদি আমরা একটা পাইলটিং নিয়ে সাকসেসফুল হতে পারি, সেটাই তো আমি মনে করি একটা বড় অ্যাচিভমেন্ট। বিশেষ করে ঢাকার পাশে যে নদীগুলি আছে, এই নদীগুলি যে অমিত সম্ভাবনা আছে, এটাকে তো কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে আমরা সড়ক পথে যে বিনিয়োগ আমরা দেখছি, আপনাকে একটা জিনিস বলি যে আমাদের সড়ক পথে যেমন বিনিয়োগ হচ্ছে ভালো কথা, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সড়ক পথেরও তাদেরও একটা লাইফ টাইম আছে। যে আমেরিকা একসময় কিন্তু অসংখ্য সড়ক পথ, কিলোমিটার পর কিলোমিটার, লক্ষ কিলোমিটার সড়ক পথ তৈরি করেছে, কিন্তু তারাও কিন্তু এখন চাপে আছে যে এখন কিন্তু মেইনটেনেন্সের একটা সময় চলে আসছে। তা আমাদের যে সড়ক পথ সম্প্রসারিত হয়ে গেছে, এটা কিন্তু মেইনটেনেন্স করতে হয়। এবং আমরা দেখছি যে জলবায়ুর যে আমরা প্রতিঘাত দেখছি, অতি সম্প্রতি আমাদের কিছু মহাসড়ক আমরা দেখলাম বিটুমিনে গলে গেল। তো আমরা টেকসই উন্নয়নের কথা বলছি। তো টেকসই উন্নয়ন মানে কি? আমি বিনিয়োগ করব একবার, আমি হালকা পাতলা সেটা মেইনটেনেন্স করব, কিন্তু সেখান থেকে আমি সুবিধা পাবো লম্বা সময়। তো সেই ক্ষেত্রে টেকসই উন্নয়ন করতে হলে আমাদের, আমি যেভাবে দেখছি, যেমন নৌপথের বিনিয়োগের কথা আপনি যেটা বলছেন, আমিও একমত, নৌপথের বিনিয়োগটা বাড়াতে হবে। সাথে সাথে আমি মনে করি আমাদের আসলে গবেষণা হওয়া উচিত। আমাদের পরিকল্পনা কমিশন, তাদের তো বড় দায়িত্ব আসলে এই প্রকল্পগুলো যাচাই বাছাই করা, কিন্তু দুঃখজনক হচ্ছে পরিকল্পনা কমিশনের তাদের সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন আছে। সেখানে আসলে পেশাদারী পরিকল্পনাবিদের ঘাটতি আছে। তো আমরা একটু আগে আপনারা সড়ক পথে আলোচনা করছিলেন, আমরা সবসময় বলি যে আমরা মহাসড়ক করছি, অনেক সময় ব্রডব্যান্ড কানেকশনের সাথে এলজিডি সড়কগুলো অনেক সময় শর্ট সার্কিট করে দিচ্ছে। ফলে আমি গতি বাড়াতে চাচ্ছি, কিন্তু গতি বাড়াতে চাইলে তো এই উন্নয়নগুলো সমন্বিত হতে হবে। চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু আসলে আমি যেটা বললাম, পরিকল্পনাটা আরো পরিপক্ক হওয়া উচিত। বিশেষ করে আমরা যে গতি বাড়ানোর যখনই কথা বলি, আমাদের মনে রাখতে হবে যদি আমি শুধু সড়ক তৈরি করি বা অবকাঠামো তৈরি করি, কিন্তু পাশে যদি ল্যান্ড ইউজটা আমরা যদি মনোযোগী না হই, আপনার এই গতি আসলে একসময় থমকে যাবে। এবং সেক্ষেত্রে রেলপথের কথা আমি বলবো, রেলে যে এই যে 1.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে একযোগে, আমি তো বলবো বিনিয়োগ ছাড়াই কিন্তু রেলের গতি বাড়ানো সম্ভব ছিল। রেলের দুই পাশে জমি যে অবৈধভাবে দখল আছে, এখানে হাট বাজার আছে, এখানে অনেক বস্তি আছে, আপনি এটাই যদি নিয়ন্ত্রণ করে দুই পাশে যদি বেষ্টনী দিয়ে দিতেন, তাহলেই তো গতি আমরা বাড়াতে পারতাম। কিন্তু এত বিনিয়োগ হলো কিন্তু গতি কিন্তু বাড়েনি। তার কারণ আপনি ল্যান্ড ইউজটাকে কন্ট্রোল করতে পারেননি, অবৈধভাবে অরক্ষিতভাবে অনেকগুলো লেভেল ক্রসিং হয়ে গেছে, এখানে তো গতি বাড়াতে আমরা পারছি না। তো সেই জায়গায় আসলে ব্যবস্থাপনা, সেইটা দরকার। ডক্টর হাদিজুজ্জামান, আপনার কাছে আমাদের আরো একটি জিজ্ঞাসা আছে। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর এসে আপনার কাছে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় যে বিনিয়োগ হচ্ছে সেটা নিয়ে আপনার কাছে কিছু জিজ্ঞাসা আছে, আপনি আমাদের সাথে থাকবেন। জনাব খান মোহাম্মদ রবিউল আলম, আমরা পরবর্তীতে আলোচনা করবো। তবে আমরা যেটা মানে ডক্টর হাদিজুজ্জামানের আলোচনা থেকে যেটা দেখলাম যে সড়ক নেটওয়ার্ক যেভাবে আমরা বড় করেছি, আমাদের কিন্তু এখন আর ফেরত আসার সুযোগ নেই। আমরা কি করে এই বরাদ্দকে রেশনালাইজ করব, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অফকোর্স সেটা একটা বড় চ্যালেঞ্জ। সেই আলোচনা কি আমরা পরে করব? আমরা সেই আলোচনা বিরতির পরে এসে করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরলাম আপনার সঙ্গে আজকের আলোচনায়। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম ডক্টর হাদিজুজ্জামানের সাথে। ডক্টর হাদিজুজ্জামান আমাদের সাথে সংযুক্ত আছেন। ডক্টর হাদিজুজ্জামান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে যে বিষয়টি জানার জন্য আপনাকে সংযুক্ত থাকতে অনুরোধ করেছিলাম, সেটি হচ্ছে যে আমাদের যোগাযোগ এবং পরিবহন খাতে যে বিনিয়োগ হচ্ছে তার একটি বড় অংশ হচ্ছে কিন্তু রাজধানী ঢাকা শহরে। ঢাকাকে আধুনিক করা, ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করার জন্য মেট্রো রেল সংযুক্ত হয়েছে এবং মেট্রো নেটওয়ার্ক বাড়ানোর জন্য একাধিক মেট্রোর কাজ চলছে। সেই সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলছে, পাতাল মেট্রো রেল করার কাজ চলছে, নানা ধরনের কাজ চলছে, বিনিয়োগ হচ্ছে। এই যে বিনিয়োগ হচ্ছে, তারপরও ঢাকা মহানগরীর গতি বাড়ছে না। আমরা যে গতি নিয়ে আলোচনা করছিলাম, রেলের যে গতি নিয়ে আলোচনা করছিলাম, নৌপথের, ঢাকার গতি কেন আমরা এখনো বাড়াতে পারছি না? পৃথিবীর অন্যতম ধীর গতি শহর ঢাকা, এখানে যে এত বিনিয়োগ করছি, এর ফল কবে পাবো? আপনার কি মনে হয়? যে দেখেন, আসলে ঢাকার প্রথম কথা হচ্ছে, সমস্যাটা হলো আমি মনে করি ওই একই জায়গায়, যে এই সমস্যা তৈরি হয়েছে মূলত সরকারি কিছু প্রতিষ্ঠানের, আমি বলবো যে তাদের দূরদর্শিতার যে ঘাটতির কথা বলি। বিশেষ করে এখানে আপনার ভূমি ব্যবস্থাপনা একেবারে আমরা মনোযোগ দেইনি। আপনার আমাদের সড়কে যেভাবে প্রতিদিন আসলে যানবাহন নামছে, এটার কোনো বিজ্ঞানসম্মত কোনো আসলে ব্যাখ্যা নাই।
আপনি অবাধে অনেকটা পঙ্গপালের মতন যানবাহন নামাচ্ছেন। পৃথিবীর কোনো দেশে কি এভাবে আসলে যানবাহনের রেজিস্ট্রেশন দেওয়া হয় বলে আমার জানা নাই। তো আপনি একদিকে বিনিয়োগ করছেন গতি বাড়ানোর জন্য, অন্যদিকে এখানে আপনার যেহেতু ভূমি ব্যবস্থাপনা নাই, আমি যেটা বলছি সড়কের পাশে উঁচু, উঁচু ভবন গড়ে উঠছে। আপনার প্রতিদিনই নতুন, নতুন যানবাহন নামছে। সেখানে আসলে কোনো হিসাব নিকাশ নাই। এবং পাশাপাশি আমাদের ঢাকার যে ট্রাফিক ব্যবস্থাপনা আমি মনে করি একেবারে প্রাগৈতিহাসিক একটা ব্যবস্থাপনার মধ্যে চলছে। এখানে সিগন্যালিং সিস্টেমটা সনাতনী, সেটা আমরা সবাই জানি যে একেবারেই ম্যানুয়াল সিস্টেম এটা অপারেট হচ্ছে। এবং পাশাপাশি আসলে যানবাহনের যে আমি সংস্করণগুলি দেখি, এটা আসলে অবাক করার মতো। একটা রাজধানীতে এই 18-20 ধরনের যানবাহন চলবে, আর আপনি যদি চিন্তা করেন যে গতি বাড়াবেন, এটা তো আসলে একেবারে অসম্ভব একটা মানে কল্পনাপ্রসূত একটা বিষয়। কারণ আপনার যদি সড়কে রিক্সা থাকে যার গতিবেগ 5 কিলোমিটার, তার সাথে আপনি মোটরসাইকেল 70-80 কিলোমিটার কথা বলছেন, এই যে আসলে গতির যে একটা অবৈজ্ঞানিক মিশ্রণ আমরা দেখছি, এখানে আসলে শুধুমাত্র অবকাঠামো তৈরি করে এই গতিকে আপনি বাড়াতে পারবেন না। পৃথিবীর কোনো দেশের কোনো শহরই আসলে শুধু অবকাঠামো তৈরি করে আসলে গতি বাড়াতে পারেনি। এর জন্য দরকার আসলে ব্যবস্থাপনা, যেটা আমরা সবসময় বলি, এবং পলিসি সাপোর্ট। আমি তো পলিসি দেখছি না যে আমার যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণের কোনো পলিসি নাই। আমরা সিঙ্গাপুরের কথা অনেক সময় বলি। সিঙ্গাপুর 2018 সালে যখন তাদের সড়কের সক্ষমতার 70% যানবাহন নেমে গেছে, এরপরে কিন্তু তারা তাদের যানবাহনের প্রবৃদ্ধি তারা 0% করে ফেলেছে। অর্থাৎ সড়ক থেকে একটা গাড়ি উঠলে আরেকটা গাড়ি নামতে দেয়। তা আমরা তো এই ধরনের কোনো হিসাব নিকাশ নাই। তো আপনি এটা অনেকটা আমরা যেটা বলি চৌবাচ্চার মতন, একটা ফুটা আছে, আপনি একদিকে পানি ঢালছেন, অন্য ফুটা দিয়ে কিন্তু পানি বের হয়ে যাচ্ছে, গতি বাড়ছে না। তবে আমি যেভাবে দেখি যে যতটুকু এখনো আমাদের সম্ভাবনা আছে এটাকে কাজে লাগাতে হবে। মেট্রো রেল তৈরি হচ্ছে, এটা ভালো জিনিস যে আমাদের মেট্রো যখন পুরো নেটওয়ার্ক 2030 বা 35 সালের মধ্যে তৈরি হয়ে যাবে, আমরা ধারণা করছি 50 লক্ষ যাত্রী আপনি পরিবহন করবেন। কিন্তু আমি যেভাবে দেখি যে সম্ভাবনার কথা বলছি, এখন আমাদের সুযোগ আছে। ঢাকা শহরে যে 7% বা 8% সড়কের কথা বলা হয়, তার মধ্যে 2.5% সড়কে কিন্তু আমরা যেটা আমরা গণপরিবহন বলি বা সিটি বাস বলি, সেটা চলার কিন্তু এখনো সুযোগ আছে। কিন্তু সেই কি জায়গায় কিন্তু আমরা দেখছি আমরা বারবার হোঁচট খেয়ে যাচ্ছি। ওই যে আমি পলিসি সাপোর্টের কথা বলছিলাম বা রাজনৈতিক সদিচ্ছার কথা বলছিলাম, সেই জায়গায় আমরা কেন জানি বারবার পরাজিত হয়ে যাচ্ছি। আমি যেভাবে দেখি আসলে আমরা মেট্রোর পিছনে, আমার ধারণা যে পুরো নেটওয়ার্ক তৈরি করতে আপনার প্রায় 25 বিলিয়ন থেকে 30 বিলিয়ন আপনার ইনভেস্ট করতে হবে। সেই জায়গায় ঢাকা শহরে আমার যে সড়ক ব্যবস্থাপনা আছে, আমি লন্ডনের মতন এয়ার কন্ডিশনিং লো ফ্লোর বাস দিয়ে যদি আমি একটা সুন্দর গণপরিবহন ব্যবস্থাপনা তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমার বিনিয়োগ হবে মাত্র 8 থেকে 10,000 কোটি টাকা, যেটা আসলে আমাদের মেট্রো রেলের তুলনায় আসলে কিছুই না। কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা বিনিয়োগ করছি না। এবং যাত্রী পরিবহন যদি বলেন, আমরা কিন্তু আরএসটিভি যেটা আমরা বলি যে আমাদের পরিবহন যে কৌশল পরিকল্পনা, সেখানেও বলা হচ্ছে যে আপনার বাস দিয়ে আপনি 60% যাত্রী পরিবহন করবেন। কিন্তু আমরা তো বাস রুট ফ্র্যাঞ্চাইজি, আপনি যদি গণপরিবহনের কথা বলছেন, এই যে একটা দর্শন পুরো বিশ্বেই আমরা দেখছি গণপরিবহন চলছে এই ফ্র্যাঞ্চাইজির মধ্য দিয়ে, কিন্তু ওই দর্শনও আমরা আসলে হোঁচট খেয়ে গেলাম। কারণ আমি যেভাবে দেখি যে আসলে পলিসি সাপোর্ট এখানে গুরুত্বপূর্ণ, রাজনৈতিক সদিচ্ছা। আপনি যে কারণে গণপরিবহন আসলে শৃঙ্খলা আনতে চাচ্ছেন, কিন্তু আপনি পাইলটিং করছেন সমস্ত উশৃঙ্খল যত ধরনের উপকরণ আছে সেটা রেখে। সেই পাইলটিং তো আসলে জেনে শুনেই করা হচ্ছে যেন হোঁচট খায়। এটা এইভাবে তো আসলে গণপরিবহনকে আসলে আমরা গতি বাড়ানো সম্ভব না। ধন্যবাদ ডক্টর হাদিউজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও মানে হয়তো সমসাময়িক কোনো বিষয়ে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। আজকের মতো ধন্যবাদ। আমরা শুনছিলাম যে ডক্টর হাদিউজ্জামান বলছিলেন যে আমাদের উন্নয়ন দর্শনের কিছু মানে সমস্যার কথা। আপনি হাদিউজ্জামানের সাথে একমত কিনা? আমি দুটো তিনটে জায়গায় একটু কথা বলতে চাই। যে এক নম্বর হচ্ছে যে ঢাকার যে সড়কে যে গতি, এটা পশ্চিমবঙ্গের তাত্ত্বিক কলিম খান একটা কথা বলেন যে ঝাঁক ম্যানেজমেন্ট। ঝাঁক মানে মানুষের ঝাঁক। ঢাকাকে ঘিরে আমাদের যে ওভারঅল অ্যাসপিরেশন, এবং ঢাকাতে প্রতিদিন যে পরিমাণ মানুষের, আপনি তো এটা রোধ করতে পারবেন না, প্রবেশ ঘটছে। এবং ঢাকা যেভাবে প্রফেসর নজরুল ইসলাম বলছেন যে প্রতি বছর 3% করে বাড়ছে, তো এরকম একটা বর্ধিষ্ণু একটা শহর এবং এই পরিমাণ লোক, ঢাকা শহর যে সারভাইভ করে, এর রেজিলিয়েন্ট পাওয়ার আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। ঢাকাকে নিয়ে অসংখ্য কবিতা, আমরা কতদিন একটা শোতে আমরা আলাপ করছিলাম যে যেই লোড ঢাকা শহর নেয়, পৃথিবীর আর কোনো শহরে লোড নেওয়ার ক্যাপাসিটি আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় পোষণ করা যায়। তাহলে আমরা কি করতে পারি, যেটা হচ্ছে যে একটু ক্রাউডটাকে টুয়ার্ড ঢাকা যে ছুটে আসছে মানুষ, আমরা কি একটু ম্যানেজ করতে পারি কিনা। আপনি যত সিস্টেম, বাজেটে কি থাকা উচিত? বাজেটে থাকা উচিত যে আপনার অ্যাটলিস্ট হাবগুলোকে ডেভেলপ করা। আমাদের তো 8-10টা গুরুত্বপূর্ণ শহর আছে, নিকটস্থ শহর আছে, যে ফ্যাসিলিটিজের জন্য মানুষ ঢাকায় আসে। ঢাকায় আসে বেসিক্যালি কি এমপ্লয়মেন্টের জন্য। আমরাও ছাত্র জীবনে তো ফাইল আমরাও খেয়াল করেছি, মাস্টার্স পাস করার পরে বলতো ঢাকায় গেলে একটা কিছু হবে। এই যে কিছু হবে যে সেন্স,
এটা কিন্তু আমাদের একটা বড় ধরনের জটিল পরিস্থিতির মধ্যে নিয়ে আসছে। এই কিছু হবে একটা সেন্সটা যদি আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি, কিছুটা খুলনাতে, কিছুটা ময়মনসিংহে, কিছুটা সিলেটে, তাহলে এই ক্রাউডের প্রেশারটা তো আমরা যেটা বলছে যে পরিকল্পনাহীন বিনিয়োগ, আমাদের বিনিয়োগটা বোধহয় একটু পরিকল্পিতভাবে বিনিয়োগ করা খুবই অপরচুনিটি আছে এই জিনিসটাকে এভাবে কনসিডার করা। আমরা বিরতির পর সেই নিয়ে আলোচনা করবো। আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় আছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে আজকের আলাপে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সামনে যে বাজেট আসছে, আপনার প্রত্যাশা কি এই বাজেটে, সেটা যদি সংক্ষিপ্ত করে বলেন। যে আমরা তো আলোচনা করে বুঝলাম যে আমাদের যে নেটওয়ার্ক, তাতে সড়ক প্রাধান্য পাবেই, এর বিকল্প নেই, কিন্তু নৌ এবং রেলপথকেও তো প্রাধান্য দিতে হবে। এক্স্যাক্টলি, অফকোর্স, এটা তো দ্বিমত করার কিছু নাই। নৌপথকেও বিবেচনায় নিতে হবে, এবং কম্প্রিহেন্সিভ ওয়েতে না হলেও আমরা পাইলট বেসিসে নদীর কিছু কিছু গুরুত্বপূর্ণ রুটগুলোকে আমরা একটু এসকেপেট করে আমরা রেজাল্টটাকে শো আপ করতে পারি কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সেটা করলে শুধু পরিবহন না, জলপ্রবাহ বাড়বে, জীববৈচিত্র্য ফিরে আসবে, মাছ পাবো, পেশা পাবো, এবং একটা সাস্টেনেবল রেজিলিয়েন্ট একটা এনভায়রনমেন্ট আমরা পাবো। সুতরাং পাইলট বেসিসে হলেও উচিত এই দিকে একটু অ্যাটেনশন দেওয়া। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রেল। রেলকে কিভাবে জনবান্ধব করা যায়, কারণ রেলের প্রতি মানুষের ভালোবাসা অসীম। একটা রেলের টিকিট কাটার জন্য সারা রাত জেগে থাকতে হয়, আমি নিজেই জেগে থাকি সারা রাত। দে ওয়ান্ট টু ডিসক্লুড মি, মানে এক্সক্লুড মি, কিন্তু আমি তার প্রক্সিমিটি ফিল করি। তাহলে আপনি রেলটাকে একটু ট্রান্সপারেন্ট করেন, রেলের টিকিট ব্যবস্থাকে একটু ট্রান্সপারেন্ট করেন। গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কোনো এটা সদিচ্ছা, একটা ডাইনামিক লিডারশিপ আসলে একটা ম্যানেজমেন্টের, এটা কোনো ডিফিকাল্ট কাজ না। যে আপনার এই যে জটিল একটা প্রক্রিয়ার ভিতরে জিনিসটাকে রাখছেন, আমি শুনলাম এবার মাইকে ঘোষণা দিচ্ছে রেলের ভিতরে যে আগামী দিনে পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা অনেক কিছু লাগবে এর জন্য। মেক ইট ভেরি অ্যাক্সেসিবল। পাবলিক সার্ভিসকে কত বেশি অ্যাক্সেসিবল করা যায়, কত মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। রোড সাস্টেনেবিলিটির পয়েন্ট অফ ভিউতে কমিউনিটি এনগেজমেন্টটা কীভাবে বাড়ানো যায়, কারণ গ্রামে একটা রাস্তা হয়, শুধু পুকুরের মাছের ঘেরের পানি কেটে দেওয়ার জন্য কি পরিমাণ রাস্তা লস হয় বাংলাদেশের, এটা আনবিলিভেবল। এটা যদি স্টাডি হয় তাহলে বোঝা যাবে যে একটা পেভ রাস্তা করে আসলেন আপনি, এপার থেকে ওপার পানি নেবে, রাস্তাটা কেটে দিল, এই রাস্তাটা বর্ষা আসলো ভেঙে নিয়ে চলে গেল। সুতরাং সেন্স অফ অনারশিপ, এই যে সরকারের রাস্তা মানে সরকার ঢাকায় থাকে, আমার এটা কিছু করার নাই। সুতরাং ইফ ইউ ফিড দ্য পিপুল উইথ দ্য রোড, যে ভাই রাস্তাটা করে আমরা তোমাদের পয়সা দিয়ে করে দিয়ে গেলাম, দায়িত্বটা তোমরা নিও, এবং তোমরা দেখো লোড বেয়ারিং ক্যাপাসিটি যদি 22-30 টন গ্রামের রাস্তায় তোলে, এ রাস্তা তো টিকবে না। সুতরাং সেন্স অফ ওনারশিপ, গভর্নমেন্টের একটা বড় মেগা প্রচার অভিযান শুরু করা উচিত, এবং জনগণকে কিভাবে ইন্টিগ্রেট করা যায়, লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোকে কিভাবে ইনভলভ করা যায়, ওই রাস্তাটার লোকাল গার্ডিয়ান হিসেবে স্থানীয় মানুষদেরকে কিভাবে ইনভলভ করা যায়। আমি রাস্তা করে দিয়ে ঢাকায় চলে আসলাম, কন্ট্রাক্টর প্যাক আপ করে চলে আসলো, আর এই রাস্তার উপরে যা ইচ্ছে তাই, ওটা হতে পারে না। সুতরাং জনগণ যেন এই ফিলটা আসে যে রাস্তাটা আমাদের, এটা লোকাল গার্ডিয়ান হিসেবে, লোকাল গার্ড হিসেবে এটা করতে পারলে আপনি মেনটেন্যান্স অনেক ইজি হবে। এই যে এত মানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছি, এর তো একটি বড় অংশ অপচয় হচ্ছে। এই অপচয় রোধ করবো কিভাবে, বা এটাকে ফুটফুল করা যায় কি করে? বিনিয়োগটা কি সম্পূর্ণভাবেই জনগণের জন্য বিনিয়োগ করা হচ্ছে? অপচয় তো ধরেন, কেননা আমাদের কিন্তু দুর্নাম আছে যে আমাদের সড়ক যোগাযোগের যে প্রকল্পগুলো এবং যে খরচগুলো, সেটা পৃথিবীর অত্যন্ত ব্যয়বহুল। এটার জাস্টিফিকেশন দেওয়ার জন্য আমি খুব কম্পিটেন্ট অথরিটি না, ভেরি কমন সেন্স থেকে আমি হয়তো দু একটা কথা বলতে পারি। কারণ আমাদের সয়েলের যে প্যাটার্ন, আমাদের কম্প্যাকশন, আমাদের সাব বেস, এগুলো রকি সয়েল তো না, ঠিক আছে? আপনি যত স্পেসে খুব দ্রুত জাপানে অথবা আমেরিকায় একটা রোড করতে পারেন, ওদের সয়েলগুলো তো অনেক রকি, আমাদের তো অনেক বেশি কম। আমাদের হচ্ছে যে টাস্কগুলো থাকে একটা রোড কনস্ট্রাকশনের জন্য, সেটা একটা বড় অংশ আমাদের ব্যয়, সেজন্য খরচ বেশি হয়, একটু খরচ বেশি হয়। তার রেশনালাইজ করার সুযোগ আছে হয়তো, সেটা আমরা আরও মেথোডরিক্যালি, যেটা হাদিউজ্জামান সাহেব বলছে রিসার্চ, গবেষণার উপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। দ্যাট মাস্ট বি এ ভেরি ইম্পর্টেন্ট একটা ইয়ে। সেকেন্ড যে কথাটা বলতে চাই, যে এই মুহূর্তে বাংলাদেশে গবেষণা না থাকার কারণে কি পরিকল্পনাহীন খরচ হচ্ছে? গবেষণা না থাকার কারণে কি পরিকল্পনাহীন খরচ হচ্ছে? গবেষণা যদি আপনার না থাকে, গবেষণা হয়, যেমন ধরেন একটা ইয়ে হচ্ছে, ওটা
প্রি অ্যাসেসমেন্ট হয় প্রজেক্ট নেওয়ার সময়, কিন্তু সুযোগ আছে আরও গভীরভাবে দেখা, আরও ইনডেপথলি দেখা, তাহলে আপনি কস্টগুলোকে জাস্টিফাই করতে পারেন, আপনি এটাকে অনেক বেশি র্যাশনালাইজ করতে পারেন। সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে যে পলিসি গাইডলাইন বাংলাদেশে এখন খুব স্ট্যান্ডার্ড একটা জায়গায় আছে, স্পেশালি ধরেন যদি 8th প্ল্যানের কথা বলেন, বাট টাইম হ্যাজ কাম টু ট্রান্সলেট দ্য পলিসি ইনটু দ্য অ্যাকশন। কাগজে সুন্দর সুন্দর অল গুড ওয়ার্ডস আর ইন দ্য পেপার, এটাকে অ্যাকশনে ট্রান্সলেট করতে হবে। যেমন একটা কথা ছোট্ট বলে শেষ করি, 8000 কিলোমিটার রোডকে রেকটিফাই করার জন্য রোড সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে একটা নির্দেশনা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেওয়া আছে, বলা আছে জিওমেট্রিক্যালি এই রোডগুলোকে কারেক্ট করতে হবে। লেটস ডু ইট, কারণ 3.5 লক্ষ নেটওয়ার্কের ভিতরে 8,000কে প্রায়োরিটাইজ করছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কোনটা রেসপন্সিবল এজেন্সি, তাকে দায়িত্বটা দেন, 8,000টাকে রেকটিফাই করেন, দেখেন অনেক ক্র্যাশের পরিমাণ কমে আসবে। ইঞ্জিনিয়ারিং ফ্ল ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্ল ফর দ্য রোড অ্যাক্সিডেন্টস। ধন্যবাদ খান মোহাম্মদ রবিউল আলম আপনাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা আলোচনা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে।